ভিডিও শুরুর আগে বলে নিই এই টেস্ট পেপারটা সম্পর্কে। এই টেস্ট পেপারটা তোমাদের এই যেখানে উপরে কি লেখা আছে, অ্যাজ পার দ্য রিডিউসড সিলেবাস অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তোমাদের 2021-এ পরীক্ষার্থীদের যেমনভাবে কোয়েশ্চেন আসবে সেই হিসেবে এখানে মডেল পেপার তৈরি করা হয়েছে এবং সেই হিসেবেই আমরা সলভ করব। আর কারো যদি এই মার্ক ডিস্ট্রিবিউশন বা সিলেবাস নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে সেই বিষয় সংক্রান্ত ভিডিও এর আগে পোস্ট করা হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। এবং মাধ্যমিক 2021-এর পাটিগণিতের সাজেশনও অলরেডি পোস্ট করা হয়েছে, তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। আর আজকে আমরা এই টেস্ট পেপারে ফার্স্ট মডেল পেপার ম্যাথামেটিক্সের শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করেছি। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, বার্ষিক R% সরল সুদে P টাকার T বছরের সুদ I হলে নিচের কোন অপশানটা ঠিক হবে? প্রত্যেকটা অপশানে আমরা দেখতে পাচ্ছি PRT, কখনো PRT I এর ভ্যালু চেয়েছে। তো আমাদের বের করা যাক। সিম্পল আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে I অর্থাৎ সুদ বের করার ফর্মুলা I = PRT/100। যেহেতু এক্ষেত্রে আসল P, সুদের হার R এবং সময় T বলা হয়েছে, তাহলে সিম্পলি আমরা এখান থেকে পাচ্ছি PRT = কি? এই PRT = I × 100, এমনটা যেটা আছে আমাদের অপশন নাম্বার বিতে। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশন বি। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে a³ + b³ + c³ = 3abc এবং a + b + c ≠ 0 হলে নিচের কোন অপশনটা সঠিক হবে? তাহলে আমরা সলভ করে দেখি। a³ + b³ + c³ - 3abc, সরি = 3abc আছে। আমরা নেক্সট লাইনে এই টার্মটা করে নিতে হবে, a³ + b³ + c³ - 3abc = 0। এমনটা করার উদ্দেশ্য হচ্ছে এই টার্মটার একটা ফর্মুলা আমরা জানি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এমনটা, a + b + c × a² + b² + c² - ab - bc - ca = 0। অর্থাৎ এই দুটো টার্মের গুণফল হচ্ছে 0। আর যেহেতু এখানে আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে a + b + c ≠ 0, তার মানে নিশ্চয়ই এই টার্মটা = 0। তাহলে এই টার্মটা = 0 হলে কি হচ্ছে, a² + b² + c² - ab - bc - ca = 0। আর এই টার্মটা 0। এবার আমরা এই টার্ম থেকে অপশানে যে সমস্ত মানগুলো দেওয়া আছে তাদের মধ্যে একটা পাওয়ার জন্য উভয় পক্ষে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে এখানে 2 আর এখানে 0-র সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0ই থাকবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করার দরুন আমাদের এখানে a² b² c² প্রত্যেকটা টার্ম দুটো করে, একই ab bc c এর ক্ষেত্রেও। সেগুলোকে আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে একটা a², তার পাশে -2ab নিলাম, 2 দিয়ে যেহেতু সমস্ত টার্মগুলো মাল্টিপ্লাই আছে, প্লাস b²। আর 2b² অর্থাৎ দুটো b² আছে, আরেকটা b²কে আমি এখানে এমনভাবে নিচ্ছি b² - 2bc + c²। একইভাবে দুটো c² থাকার দরুন আরেকটা c² কেমন হবে, c² - 2ca + a² = 0, এমনটা পাচ্ছি। এক্ষেত্রে কি হলো, এই যে 2a² এটাকে আমি এখানে একটা a² আর এখানে লাস্টে একটা a² নিলাম, 2b² এখানে একটা b² আর এখানে একটা b² নিলাম, 2c² এখানে একটা c² আর 2ab কে এখানে, 2bc কে এখানে এবং 2ca কে এখানে নিলাম। এতে আমি এখানে তিনটে পূর্ণবর্গ রাশির ফর্মুলা পাচ্ছি। এখানে আমি পাচ্ছি a - b তার হোল স্কোয়ার, এখানে পাচ্ছি b - c তার হোল স্কোয়ার এবং এখানে পাচ্ছি c - a তার হোল স্কোয়ার = 0।
আর যেহেতু আমরা জানি একাধিক পূর্ণবর্গ রাশি সমষ্টি শূন্য হলে প্রত্যেকে পৃথকভাবে শূন্য হয়, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি অতএব প্রত্যেকে, অর্থাৎ পূর্ণবর্গ এখানে তিনটে রাশির সমষ্টি শূন্য এবং এরা প্রত্যেকে শূন্য, অর্থাৎ এটাও শূন্য, বি মাইনাস সিও শূন্য এবং সি মাইনাস এও শূন্য। তাহলে এখান থেকে ইজিলি পাওয়া যাচ্ছে বি ইকুয়ালস টু সি এবং এখান থেকে পাওয়া যাচ্ছে এ ইকুয়ালস টু বি, অর্থাৎ আমরা ফাইনালি এখানে পেলাম এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, এমনটা, যেটা আছে আমাদের অপশান নাম্বার ডিতে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড কোয়েশ্চেনের। এবার প্রশ্ন হচ্ছে এতটা সলভ করে তোমাদের এমসিকিউর অ্যান্সার করার প্রয়োজন নেই, যদি তোমরা এই সিচুয়েশন দেখেই বুঝতে পারো যে এর অ্যান্সার এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি আসবে, তাহলে শুধুমাত্র অপশান ডি অ্যান্সার লিখলেই যথেষ্ট। নেক্সট হচ্ছে 3 নম্বর, বলেছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এ বি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, কোন এসি বি এর মান কত? তাহলে আমরা যদি ছবিটাই আঁকি তবে ছবিটা কেমন দাঁড়াচ্ছে দেখা যায়। প্রশ্নে বলা হয়েছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, সুতরাং এটা একটা বৃত্ত যদি আমি মনে করি এবং এটা আরেকটা বৃত্ত, তবে এরা বহিঃস্পর্শ করেছে এই বিন্দুটাতে, এই বিন্দুটার নাম ধরছি সি, আর বৃত্তের একটা সাধারণ স্পর্শক হচ্ছে এ বি, এমনটা, যার এ ও বি বিন্দুতে দুটো বৃত্তকে স্পর্শ করেছে। প্রশ্নে এই এ সি বি এই কোণটার মান জানতে চাওয়া হয়েছে। আশা করি ছবি নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এবার আমরা কিভাবে সলভ করব, অর্থাৎ এই কোণটার মান কিভাবে বের করব। ফার্স্টে আমরা সি বিন্দু থেকে এ বি এর ওপর যদি একটা লম্ব অঙ্কন করি এমনভাবে, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, আর লম্বটা যদি সিডি হয় তাহলে আমরা দুটো ত্রিভুজ পাবো, একটা হচ্ছে এসিডি আর একটা হচ্ছে বিসিডি। এবার যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে ডি বিন্দু থেকে এই প্রথম বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন হয়েছে, ডি বিন্দু থেকে এই প্রথম বৃত্তের উপর একটা স্পর্শক হচ্ছে এডি এবং অপর স্পর্শক হচ্ছে ডিসি। একইভাবে দ্বিতীয় বৃত্তের উপর দুটো স্পর্শক হচ্ছে একটা ডিবি একটা ডিসি। আর আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, সুতরাং এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান, সুতরাং এই যে একটা ত্রিভুজ বা এই একটা ত্রিভুজ, প্রত্যেক ত্রিভুজই কি হচ্ছে সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। আর আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি আমরা নির্ণয় করি তাহলে পাবো কোণগুলোর মান, একটা 90 ডিগ্রি এবং অপর দুটো 45 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 হয় এই দুটো কোণ নিশ্চয়ই 45। একই বিষয় এই ত্রিভুজের ক্ষেত্রেও এই কোণটা যদি 90 হয় তবে এই দুটো কোণ 45 করে, তাহলে এই কোণটা 45, এই কোণটাও 45, সুতরাং এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 45 + 45 90 ডিগ্রি। এটাই আমাদের দেখাতে হবে। তাহলে আমরা ফার্স্টে যেটা করলাম সেটা লিখবো এমনটা, মানে এটা যদি তোমাদের 2 মার্কসে ইনকেস আসে তাহলে তোমাদের প্রপারভাবে লিখেই সলভ করতে হবে। তাহলে আমরা লিখব সি বিন্দু থেকে এ বি এর উপর সিডি লম্ব অঙ্কন করা হলো। অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডিসি এর যথাক্রমে এডি ইকুয়ালস টু বিসি সিডি এবং ডিবি ইকুয়ালস টু সিডি। এখানে ব্র্যাকেটে লেখা যেতে পারে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত দুটো স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সর্বদা সমান হয়, সেই ধরুন আমরা এই দুটো পেলাম। তাহলে অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ ডিবিসি
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী হওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে লম্ব এঁকেছি, সুতরাং এই কোণটা 90 ডিগ্রি, আর এই দুটো বাহু সমান হওয়ার দরুন বা এই ত্রিভুজের এই দুটো বাহু সমান হওয়ার দরুন সমদ্বিবাহু। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ ACD ইকুয়ালস টু 45 ডিগ্রি এবং কোণ BCD ইকুয়ালস টু 45 ডিগ্রি। কোণ ACB যেহেতু এই দুটো কোণের সমষ্টি, সুতরাং 45 প্লাস 45 90 ডিগ্রি, যেটা আছে আমাদের অপশন নম্বর এ তে। তাহলে থার্ড নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে 4 নম্বর, বলেছে একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত হবে। যেহেতু সময়টা একই, সুতরাং এটা সরল অংশীদারি কারবার, আর সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধনের অনুপাতই প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত হয়। সুতরাং এই ক্ষেত্রে এই যে 3টে মূলধন আছে এদের অনুপাত বের করলে আমরা এই লাভ্যাংশের অনুপাত পেয়ে যাব। তাহলে করা যাক। 3 বন্ধুর লাভ্যাংশের অনুপাত কথাটা লভ্যাংশ হয় তো এমনটা লিখবে, লভ্যাংশের অনুপাত। যেহেতু সরল অংশীদারি কারবার, সুতরাং মূলধনের অনুপাতের ভিত্তিতেই হবে। প্রথম বন্ধু 200 টাকা ইনভেস্ট করেছে, দ্বিতীয় বন্ধু 150 টাকা, তৃতীয় বন্ধু 250 টাকা। এদের অনুপাত করলে আমি 50 দিয়ে করছি একবারে, 54 200, 53 150 আর 55 250। তো 4:3:5 হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার, যেটা আছে আমাদের অপশন নাম্বার বি তে। তাহলে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলেছে একটি গোলক ও গোলকের পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত জানতে চেয়েছে। ঠিক আছে, একটা গোলকের ক্ষেত্রে আয়তন জানার জন্য আমাদের গোলকের ব্যাসার্ধের প্রয়োজন হয়, আর ঘনকের ক্ষেত্রে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো এটা যদি একটা গোলকের সামনের দিক হয় এবং এটার পরিলিখিত যদি কোনো ঘনক থাকে, তাহলে তার সামনের দিকটা হবে এমনটা। আমার কথার অর্থ হচ্ছে এটা কিন্তু ঘনকটার সামনের দিক, ঘনকটা পেছনের দিকে এক্সটেন্ড করা আছে, আর এরকম টাইপের ভাবতে পারো। এবং তার মধ্যে গোলকটাও আছে, তো বুঝতে অসুবিধা আশা করি কারো হচ্ছে না। তাহলে সামনের দিক থেকে যদি আমি দেখি, এটা যদি গোলকটার ব্যাস হয়, তাহলে সেই ব্যাসটা ঘনকটার বাহুর দৈর্ঘ্যের সমান হচ্ছে। তাহলে এই জিনিসটাই আমি কাজে লাগাবো। এক্ষেত্রে লিখব, ফার্স্টে ধরে নিই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, আর গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক হয়, অতএব পরিলিখিত ঘনকটির বাহুর দৈর্ঘ্য আর একক। কারণ আমরা এখানে ছবিতে দেখে ইজিলি বুঝতে পারছি যে একটা গোলকের ব্যাস যা হয় পরিলিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য তাই হয়। অর্থাৎ ব্যাসার্ধ যদি গোলকটার আর হয় তাহলে তার ব্যাস 2r, সুতরাং ঘনকটির বাহুর দৈর্ঘ্য 2r একক। তাহলে এবার খুব সহজে আমরা লিখতে পারবো, অতএব গোলক ও পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত
তাহলে বের করা যাক। গোলকের আয়তনের ফর্মুলা আমরা জানি 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব, তো এই ক্ষেত্রে 4/3 পাই আর কিউব। আর ঘনকের আয়তন আমরা জানি বাহুর কিউব হয়, তো এই ক্ষেত্রে বাহু যেহেতু 2r, সুতরাং 2r তার কিউব। তাহলে সিম্পলভাবে যদি দেখি, উপরে আমরা পাচ্ছি এখানে 4 পাই আর কিউব বাই 3, আর এখানে পাচ্ছি 2 এর কিউব অর্থাৎ 8 আর কিউব। তো বোথ সাইড থেকে আমরা যদি আর কিউব সরিয়ে নিই তাহলে এখানে থাকবে, অ্যাকচুয়ালি বোথ সাইড থেকে 4 আর কিউব সরিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকছে পাই বাই 3 আর এখানে থাকছে 2। বোথ সাইড থেকে 4 আর কিউব সরিয়ে নিলে, সুতরাং অনুপাতটা দাঁড়াচ্ছে, বোথ সাইডে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে পূর্বপদ ও উত্তরপদ দুটোকেই, তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে পাই/6, কারণ এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3টা ক্যান্সেল হয়ে যাবে, আর আমাদের যে অপশানগুলো আছে সেখানে পাই আছে। তাহলে আমরা যদি দেখি অপশানটা, কোন অপশানটা ঠিক হচ্ছে, তো এখানে হচ্ছে পাই/6 আমাদের অপশান নাম্বার সিতে আছে। তাহলে 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট হচ্ছে 6 নম্বর, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে? আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা সব সময় সমদূরবর্তী হয়, অর্থাৎ এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই দুটো যদি সমান দৈর্ঘ্যের জ্যা হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই দুটো জ্যায়ের দূরত্ব সবসময় সমান হবে। তো এই ক্ষেত্রে একটা জ্যায়ের দূরত্ব বলে দিয়েছে 4 সেন্টিমিটার, তাহলে সিডি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হবে। কারো যদি জানার ইচ্ছে থাকে এটা কিভাবে হয়, তাহলে এবি সিডি এই দুটো জ্যা আমরা পাচ্ছি এখানে। আমরা যদি এখানে বৃত্তের কেন্দ্রটাকে ও মনে করি এবং এও আর ওসি যুক্ত করি, তাহলে এই যে দুটো ত্রিভুজ পাবো, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলে খুব সহজে পাওয়া যাবে এই বাহুটা আর এই বাহুটা সমান। আর সর্বসম খুব সহজেই প্রমাণ করা যাবে, কারণ এই বাহুটা এই বাহুটা সমান, ত্রিভুজের দুটো সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ যেহেতু, এবং এইটা আর এইটা সমান, কারণ সম্পূর্ণ জ্যাটার দৈর্ঘ্য যা হয় বৃত্তের কেন্দ্রগামী লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এই দৈর্ঘ্যটা এবি জ্যায়ের দৈর্ঘ্যের অর্ধেক, ঠিক একইভাবে এই দৈর্ঘ্যটা সিডি জ্যায়ের দৈর্ঘ্যের অর্ধেক। সুতরাং এই বাহু দুটোও সমান হচ্ছে, আর লম্ব হওয়ার দরুন এই কোণটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হওয়ার দরুন আর, আর অতিভুজ একই হওয়ার দরুন এইচ, এবং এই সাইডটা একই হওয়ার দরুন এস, অর্থাৎ সমকোণী ত্রিভুজের আর এইচ এস ফর্মুলা অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম হচ্ছে, আর সেই হিসেবে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের শুধু এইটুকুটা লেখা প্রয়োজন যে সিডি জ্যায়ের দূরত্বও 4 সেন্টিমিটার হবে। সিডি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার। যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ, ফার্স্টের অঙ্কটা বলেছে পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদ, অর্থাৎ সুদটা ত্রৈমাসিক হলে, ত্রৈমাসিক কথার অর্থ 3 মাস অন্তর দেওয়া সুদ হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি ড্যাশ টাকা হবে। তাহলে এখানে আমাদের সমূল চক্রবৃদ্ধি জানতে চাওয়া হয়েছে, সুদের হার বলে দেওয়া হয়েছে, আসলের পরিমাণ বলে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে এই ক্ষেত্রে 3 মাস অন্তর দেওয়া হচ্ছে সুদটা। তো এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ 3 মাস অন্তর দেওয়া, 6 মাস অন্তর দেওয়া সুদের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে এই পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই n ইন্টু 100 টু দি পাওয়ার n t। এখানে পি তো তোমরা জানো যেমনটা আসল হয় তেমনটাই, আর হচ্ছে সুদের হার, n হচ্ছে বছরে সুদের পর্ব সংখ্যাটা, বার্ষিক সুদের পর্ব সংখ্যা, অর্থাৎ বছরে যতগুলো সুদের পর্ব হবে, আর টি এখানে হচ্ছে বছর, অর্থাৎ যত বছর বলবে সেটা। তাহলে এই ক্ষেত্রে আসল আমাদের পি আছে, সুদের হারও আর আছে, আর সময় আছে আমাদের টি এর পরিবর্তে এন, আর এন হচ্ছে আমাদের পর্ব সংখ্যা, অর্থাৎ আমরা এখানে বের করব
বার্ষিক সুদের পর্ব সংখ্যা যেহেতু ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে বছরে কতগুলো সুদের পর্ব পড়বে? বছরে সুদের পর্ব পড়বে 12 মাসে 1 বছর, 12 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 4টে। তাহলে এই ফর্মুলা অ্যাকর্ডিং যদি আমি চলি, তাহলে আমার আসলের জায়গায় অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি যখন আমি নির্ণয় করব, তখন আমার আসলের জায়গায় থাকছে পি, যেহেতু এক্ষেত্রেও আসল পি 1 প্লাস সুদের হারের জায়গায় আর, আর এন অর্থাৎ বার্ষিক সুদের পর্ব সংখ্যার জায়গায় থাকছে আমার 4 ইন্টু 100 হোল টু দি পাওয়ার, এখানে থাকে আমার এন টি। এন টি হচ্ছে বছর বা সময়, যেটা এখানে আমাদের বলা হয়েছে এন, এবং এন অর্থাৎ আমরা এই ফর্মুলায় যেটাকে এন ধরেছি বার্ষিক সুদের পর্ব সংখ্যা, সেটা হচ্ছে 4, সুতরাং এখানে বসছে 4। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এমনটা, পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 4n। তাহলে শূন্যস্থানে আমরা তাই লিখব। টাকা যেহেতু অপশনের শূন্যস্থানের বাইরে লেখা আছে, তো টাকা এখানে লেখার প্রয়োজন পড়বে না। আমাদের অ্যান্সারটা হচ্ছে এমনটা। আশা করি সবাই বুঝতে পারলে। যাদের একটু কনফিউশন হচ্ছে তাদের জন্য বলছি, আমরা এখানে এই টিটাকে বছর দ্বারা রিপ্রেজেন্ট করেছি এবং এনটাকে সুদের পর্ব সংখ্যা বুঝিয়েছি। আর অপর ক্ষেত্রে কোয়েশ্চেনের ক্ষেত্রে এই টি এর পরিবর্তে এন বছর বলা হয়েছে, ওই জন্য টি এর জায়গায় এন বসলো, আর এন যেটা সেটা কোয়েশ্চেনের ক্ষেত্রে বেরোলো 4, ওই জন্য এন এর জায়গায় 4 আর 4 বসেছে। নেক্সট হচ্ছে 2 নাম্বার, বলেছে 3:5 অনুপাতটি ট্রিপ্লিকেট হলো ড্যাশ। ট্রিপ্লিকেট হচ্ছে ঘন অনুপাতও বলা হয় এটাকে। ঘন অনুপাত কথার অর্থ হচ্ছে এই, কোনো একটা অনুপাত দেওয়া থাকলে সেই অনুপাতের পূর্বপদ এর কিউব ইজ টু উত্তর পদের কিউব, এমনটা। যদি এখানে পূর্বপদ উত্তরপদ দিয়ে একটা অনুপাত দেওয়া থাকে, তাহলে তার ট্রিপ্লিকেট বা ঘন অনুপাত হবে এমনটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের পূর্বপদে কি আছে? আমাদের পূর্বপদে আছে 3 এবং উত্তর পদে আছে 5। তাহলে ইজিলি আমরা এটার অ্যান্সার কি পাচ্ছি? 3 কিউব ইজ টু 5 কিউব, অর্থাৎ 27 ইজ টু 125। তাহলে এটাই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন 2 এর অ্যান্সার, 27 ইজ টু 125। নেক্সট হচ্ছে 3 নাম্বার, একই বৃত্তের সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণই ড্যাশ। এটা আমাদের থিওরামেই আমরা পড়েছি, একই বৃত্তের সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণের মানই সমান হয়। তাহলে এই 3rd নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সমান। কারণ আমরা দেখেছি যদি এটা বৃত্ত হয়ে থাকে তবে এই বৃত্তচাপ বা এই বৃত্তচাপ এটা সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। প্রশ্নে এমনটাই বলা হয়েছে যে সমান চাপের দ্বারা, তো এত দৈর্ঘ্যের বৃত্তচাপ একই ধরনের কোণ, একই পরিমাণ কোণ তৈরি করবে যে কোনো ক্ষেত্রে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তোমাদের। দুটো সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ একই পরিমাণ কোণ তৈরি করবে, অবশ্যই বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণও। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেনটা বলেছে 3:4 এবং 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতিটি ড্যাশ। তাহলে আমরা এখানে অঙ্কটা এইভাবে সলভ করব। ধরি চতুর্থ সমানুপাতিটি x। ধরি চতুর্থ সমানুপাতিটি x। তাহলে এবার যদি আমরা সমানুপাত আকারে সাজাই তবে রাশিটা কেমন দাঁড়াচ্ছে? প্রথমটার অনুপাত অর্থাৎ 3:4 সমানুপাত 6:x। এবার এখান থেকে খুব সহজে আমরা x এর ভ্যালুটা ফাইন্ড করতে পারবো। তাহলে এটা কেমন হচ্ছে? 3/4 = 6/x, কারণ অনুপাতকে আমরা চাইলে ভগ্নাংশের আকারে প্রকাশ করতেই পারি।
এবার এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাচ্ছি 3x ইকুয়ালস টু 6 ইন্টু 4 অর্থাৎ 24, অর্থাৎ x ইকুয়ালস টু 24 ডিভাইডেড বাই 3, 8। তাহলে চতুর্থ সমানুপাতটা পেয়ে গেলাম আমরা 8। এর প্রশ্ন হচ্ছে কখনো যদি এটা চতুর্থ সমানুপাত ছিল অর্থাৎ কাছের সমানুপাত, ওই জন্য ইজিলি পাওয়া গেল। কখনো যদি ক্রমিক সমানুপাত চাইতো এবং সেক্ষেত্রে বলে দিত দূরের কোনো পদ বের করতে, তাহলে সেই ক্ষেত্রে আমরা n-তম পদ, অর্থাৎ এই n-তম পদকে আমরা এইভাবে প্রকাশ করতে পারতাম, প্রথম পদ প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর, এমনভাবে। যদি কখনো ক্রমিক সমানুপাত বলতো এবং এরকমভাবে কোনো পদ জানতে চাইতো, ষষ্ঠতম, দশমতম, 15তম এরকম ধরনের কোনো পদ জানতে চাইলে। তো আপাতত এই ক্ষেত্রে খুব সহজে আমরা চৌথ সমানুপাতটা এইভাবে বের করতে পারছি। তাহলে 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের 8। 5 নম্বর বলেছে 8 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন ড্যাশ ঘনমিটার। তাহলে আমরা যদি বোঝার চেষ্টা করি বিষয়টা কি বলেছে। একটা হচ্ছে এমনটা অর্ধগোলক আছে যার ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে 8 মিটার। এর মধ্যে থেকে সর্ববৃহৎ যে শঙ্কুটা আমরা কাটতে পারবো সেটা এমনটা হবে, এবং এটা যেহেতু অর্ধগোলক তো এই সারফেসটা তার ভূমিকে যদি আমি ইমাজিন করি তাহলে শঙ্কুর ভূমিও এটা হচ্ছে। এবার যেহেতু অর্ধগোলকটার ব্যাসার্ধ 8 একক, সুতরাং শঙ্কুটার উচ্চতা যেটা সেটাও 8 একক হচ্ছে। আর অর্ধগোলকটার ব্যাসার্ধ যদি 8 একক হয় তাহলে ব্যাস কি হচ্ছে, ব্যাসটা হবে 2r একক, যেটা শঙ্কুর ভূমির ব্যাসও হবে। অর্থাৎ অর্ধগোলকটার ব্যাসার্ধ 8 একক হওয়ার দরুন শঙ্কুর ভূমির ব্যাসার্ধও 8 একক হচ্ছে। তাহলে আমরা এখানে যে শঙ্কুটা পাবো সর্ববৃহৎ, সেই শঙ্কুটার উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ দুটোই 8 একক হচ্ছে। তাহলে সেটা লিখতে হবে অর্ধগোলকটি থেকে সর্ববৃহৎ যে শঙ্কু পাওয়া যাবে তার উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধের সমান। তাহলে এখানে প্রশ্নটা কি হচ্ছে, অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু পাওয়া যাবে তার উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধের সমান হবে। তাহলে এখানে যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ 8 একক, সুতরাং শঙ্কুটার উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ 8 একক। এর প্রশ্নে নিরেট শঙ্কুর আয়তন জানতে চাওয়া হয়েছে। তাহলে অতএব নিরেট শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা সবাই জানি 1/3 পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। সুতরাং এই ক্ষেত্রে হবে 1/3 পাই ব্যাসার্ধ অর্থাৎ r স্কোয়ার ইন্টু উচ্চতা অর্থাৎ r ঘন একক। সরি, এখানে যেহেতু অর্ধগোলকটির ব্যাসার্ধ r মিটার বলা হয়েছে সুতরাং এক্ষেত্রে হবে ঘন মিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি পাই r³/3 ঘন মিটার। তাহলে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের শূন্যস্থানে অ্যান্সার হবে এটাই, পাই r³/3 ঘন মিটার। ঘন মিটারটা শূন্যস্থানের বাইরেই দেওয়া আছে, তো শূন্যস্থানে শুধু এইটুকুটা লিখলেই চলবে। 6 নম্বর বলেছে বৃত্তস্থ ড্যাশ একটি আয়তক্ষেত্র। তো অ্যান্সার হবে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। কারণ আমরা যদি দেখি একটা বৃত্তের ভেতর যখন একটা সামান্তরিক থাকবে
তখন সামান্তরিকের ধর্ম অনুসারে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, আর বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম অনুসারে এই কোণটা এবং এই কোণটা অর্থাৎ এই দুটো কোণ পরস্পর সম্পূরক হবে, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। যদি আমি এই কোণটাকে x ডিগ্রি ভাবি তাহলে সামান্তরিকের ধর্ম অনুসারে এটাও x ডিগ্রি, তাহলে আর বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম অনুসারে এই x প্লাস x অর্থাৎ দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে খুব সহজে প্রত্যেকটা কোণ আমরা পেয়ে যাব 90 ডিগ্রি করে। তাহলে একটা সামান্তরিক আর একটা আয়তক্ষেত্রের মধ্যে ডিফারেন্স শুধু এইটুকুটাই থাকে যে সামান্তরিকের ক্ষেত্রে তার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। সুতরাং যদি একটা সামান্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেই সামান্তরিকটাকে আমরা আয়তক্ষেত্র অনায়াসে বলতে পারবো, যে জিনিসটা এই ক্ষেত্রে হচ্ছে। তাই কোয়েশ্চেনের অ্যান্সার হবে সামান্তরিক। আর সম্পূর্ণ লাইনটা দাঁড়াচ্ছে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। নেক্সট হচ্ছে সত্য মিথ্যা। ফার্স্টেরটা, বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকার এক মাসের সুদ 1 টাকা। সত্য না মিথ্যা আমাদের চেক করতে হবে। তাহলে সুদটা আমরা বের করেই দেখি না। সরল সুদের ক্ষেত্রে তো সিম্পল, আমরা জানি সুদ বের করার ফর্মুলা আসল ইন্টু সুদের হার ইন্টু বছর বাই 100। তাহলে এই ক্ষেত্রে আমাদের বছরের জায়গায় বলেছে 1 মাস, তাহলে 1 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করতে চাই তাহলে 1 মাস সমান সমান হচ্ছে 1/12 বছর। আর বলেছে 100 টাকার, তাহলে আমরা লিখব অতএব 100 টাকার 12% হারে 1/12 বছরে সুদ, যেমনটা আমরা বের করি আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তো আসল 100 ইন্টু সুদের হার 12 আর সময় অর্থাৎ বছরে এটা হচ্ছে 1/12 বাই 100 টাকা। তো এখানে 12 ক্যান্সেল হচ্ছে, 100 ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে 1 টাকা, যেটা এই কোয়েশ্চেনেও বলা হয়েছে। তাহলে বিবৃতিটা সত্য। নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, বলেছে a ইন্টু 2 মাইনাস রুট 3 ইকুয়ালস টু b ইন্টু 2 মাইনাস রুট 3 ইকুয়ালস টু 1 হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত? তাহলে a ইন্টু 2 মাইনাস রুট 3 ইকুয়ালস টু b ইন্টু 2 মাইনাস রুট 3। তাহলে এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে a ইকুয়ালস টু b হবে, আর তাদের প্রত্যেকের ভ্যালু কি হবে 1/2 মাইনাস রুট 3। তারপর সেখান থেকে খুব সহজেই আমরা অ্যান্সারটা বের করতে পারবো। তবে চলো শুরু করা যাক। a ব্র্যাকেটে আছে 2 মাইনাস রুট 3 ইকুয়ালস টু b ব্র্যাকেটে আছে 2 মাইনাস রুট 3 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে খুব সহজে আমরা কি পাচ্ছি? খুব সহজে আমরা এখান থেকে পাচ্ছি যে ফার্স্টের দুটোকে ইউজ করলে আমরা পাচ্ছি a ইকুয়ালস টু b, এবং a ইকুয়ালস টু b যখন আমরা পাচ্ছি এবং এই দুটো থেকেই যদি আমরা ভাবি a ইকুয়ালস টু b এর ভ্যালুটা কি পাচ্ছি? a ইকুয়ালস টু b এর ভ্যালুটা পাচ্ছি 1/2 মাইনাস রুট 3, অর্থাৎ a b উভয়ের ভ্যালুই 1/2 মাইনাস রুট 3। এবার আগে কন্টিনিউ যদি আমরা করতে চাই তবে কি হচ্ছে দেখা যাক। আমাদের জানতে চেয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু। যেহেতু a b দুটোই সমান এবং তার ভ্যালু এটা, এর ভ্যালুটা এক্ষেত্রে আমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে না। a b যেহেতু দুটোই সমান সুতরাং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমরা আবার a স্কোয়ার লিখতে পারি, যেহেতু b এর ভ্যালু a এর সমান, সুতরাং a স্কোয়ার মাইনাস a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0। আর এখানে বলা হয়েছে যে ভ্যালুটা 8√3, তাহলে এই বিবৃতিটা মিথ্যে। সঠিক উত্তর হবে 0। থার্ড নাম্বার বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর পূরক। তাহলে এটা নিশ্চয়ই মিথ্যা, কারণ আমরা জানি একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে বিবৃতিটি মিথ্যে। সঠিক উত্তর হবে সম্পূরক। নেক্সট হচ্ছে 4 নাম্বার, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে অধমর্ণ। এটা মিথ্যে। একটা জিনিস খেয়াল রাখবে, যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ, আর যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ। তো
এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে উত্তমবর্ণ। কোনো ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে সেক্ষেত্রে ব্যাংক হবে অধমবর্ণ এবং ব্যক্তিটি হবে উত্তমবর্ণ। যাই হোক, প্রত্যেকটা ব্যাপারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে ব্যক্তি টাকা দিচ্ছেন তিনি উত্তমবর্ণ, আর যে সংস্থা বা যে ব্যক্তি টাকা নিচ্ছে সে হচ্ছে অধমবর্ণ। তাহলে এই বিবৃতিটির সঠিক অ্যান্সার উত্তমবর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে অধমবর্ণ বলা আছে, সুতরাং বিবৃতিটি মিথ্যা। নেক্সট হচ্ছে 5 নাম্বার, একটি গোলকের আয়তন ও বক্রতলের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাস 3 একক হবে। করা যাক। আমরা প্রথমে ধরে নিচ্ছি গোলকটির ব্যাসার্ধ, তারপর সেখান থেকে ইজিলি ব্যাস পাওয়া যাবে। ধরি গোলকটির ব্যাসার্ধ 8 একক। আর এখানে বলা হয়েছে যে গোলকের আয়তন তার বক্রতলের সংখ্যামান সমান। তো এই ক্ষেত্রে আমরা প্রশ্নানুসারে ডাইরেক্ট লিখতে পারছি গোলকটির আয়তনের সংখ্যামান কি। গোলকের আয়তনের ফর্মুলা আমরা জানি 4/3 পাই ব্যাসার্ধের কিউব, সুতরাং 4/3 পাই আর কিউব। বক্রতলের সংখ্যামান, গোলকের বক্রতলের ফর্মুলা আমরা জানি 4 পাই ব্যাসার্ধর স্কোয়ার, সুতরাং এই ক্ষেত্রে আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে সম্পর্ক। এখান থেকে আমরা আর এর ভ্যালু খুব সহজেই বের করতে পারবো। বোথ সাইড থেকে 4 পাই আর স্কোয়ার করে যদি আমরা সরিয়ে দিই তাহলে এখানে থাকছে আমাদের r/3 আর এখানে থাকছে 1। আশা করি বোঝাতে পারলাম। 4 পাই আর স্কোয়ার বোথ সাইড থেকে সরিয়ে দিলাম, তাহলে এখানে আমরা r ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 3, অর্থাৎ গোলকটির ব্যাসার্ধ 3 একক। সেই হিসেবে গোলকটির ব্যাস কত হবে? গোলকটির ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 3 × 2 একক, 6 একক। কিন্তু প্রশ্নে বলা হয়েছে গোলকটির ব্যাস 3 একক, তাহলে বিবৃতিটা মিথ্যে। সিক্স নাম্বার বলেছে ax² + bx + c = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবার শর্ত a ≠ 0। হ্যাঁ, বিবৃতিটা একদম সত্য, কারণ এই ক্ষেত্রে যদি b 0 বা c 0 হয় তাহলে সেই ক্ষেত্রেও সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে, কারণ আমরা এই ধরনের দ্বিঘাত সমীকরণ অনেক দেখেছি, 5x² = 25 বা 100 এই টাইপের। কিন্তু যদি x² এর সহগ 0 হতো তাহলে সেক্ষেত্রে সেটা কখনোই দ্বিঘাত সমীকরণ হতে পারতো না। সুতরাং প্রশ্নে যে শর্তটা উল্লেখ করা হয়েছে সেটা সম্পূর্ণ সত্য। তাহলে আমাদের 6 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সত্য। এই ক্ষেত্রে 3-এর 2 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার বইয়ে ভুল আছে, কারণ বইয়ে বলা হয়েছে, বইয়ের যেখানে অ্যান্সার আছে সেখানে বলা হয়েছে যে এই বিবৃতিটা সত্য। এই বিবৃতিটা সত্য হতো যদি এই প্রশ্নটা এমনটা না হয় এমনটা হতো, অর্থাৎ প্রশ্নে এমনটা বলা হতো a × 2 - √3 = b × 2 + √3, এখানে মাইনাস বলা হয়েছে প্রশ্নে, =1 হলে a² - b² এর মান হবে 8√3। যদি এই প্রশ্নটা থাকতো তাহলে বিবৃতিটা সত্য হতো, কারণ এমনটা হলে a = বেরোতো আমাদের এটা, b = বেরোতো এটা, এবং করণী নিরসন করার পর এই টার্মটা দাঁড়াতো এটা, এই টার্মটা দাঁড়াতো এটা। সেক্ষেত্রে a² - b² এর ফর্মুলা যখন আমরা, ফর্মুলা নয়, a² - b² এর ভ্যালু যখন আমরা বের করব, দুটো পূর্ণবর্গ রাশির অন্তরের ফর্মুলা যেটা 4ab ফর্মুলা হয়, সেই ধরুন আমরা সেখান থেকে পেয়ে যাব এই টার্মটা, এবং তার ভ্যালু বেরোবে 8√3। তোমরা দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটা এমনটা দেখতে হতো যদি কোয়েশ্চেনের এই জায়গাটা মাইনাসের পরিবর্তে প্লাস থাকতো, অর্থাৎ এমনটা থাকতো, সেক্ষেত্রে বিবৃতিটা সত্য হতো, কারণ 8√3 অ্যান্সার বেরোতো। কিন্তু এক্ষেত্রে প্রশ্নটা যেমনটা আছে বইটাই, সেক্ষেত্রে বিবৃতিটা মিথ্যে হবে, কারণ এই ক্ষেত্রে কোয়েশ্চেনের অ্যান্সার বেরোচ্ছে 0। নেক্সট হচ্ছে 3 নম্বর, বলেছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক AB বৃত্ত দুটিকে A ও B বিন্দুতে স্পর্শ করেছে। কোন ACB এর মান কত? তাহলে আমরা যদি ছবিটাই আঁকি তবে ছবিটা কেমন দাঁড়াচ্ছে দেখা যায়। প্রশ্নে বলা হয়েছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, সুতরাং এটা একটা বৃত্ত যদি আমি মনে করি, এবং এটা আরেকটা বৃত্ত, তবে এরা বহিঃস্পর্শ করেছে এই বিন্দুটাতে, এই বিন্দুটার নাম ধরছি সি। আর বৃত্তের একটা সাধারণ স্পর্শক হচ্ছে AB, এমনটা
যার এ ও বি বিন্দুতে দুটো বৃত্তকে স্পর্শ করেছে। প্রশ্নে এই এসিবি এই কোণটার মান জানতে চাওয়া হয়েছে। আশা করি ছবি নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এবার আমরা কিভাবে সলভ করব, অর্থাৎ এই কোণটার মান কিভাবে বের করব। শর্ট ফার্স্টে আমরা সি বিন্দু থেকে এ বি এর ওপর যদি একটা লম্ব অঙ্কন করি এমনভাবে, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। আর লম্বটা যদি সিডি হয় তাহলে আমরা দুটো ত্রিভুজ পাবো, একটা হচ্ছে এসিডি আর একটা হচ্ছে বিসিডি। এবার যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে ডি বিন্দু থেকে এই প্রথম বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন হয়েছে। ডি বিন্দু থেকে এই প্রথম বৃত্তের উপর একটা স্পর্শক হচ্ছে এডি এবং অপর স্পর্শক হচ্ছে ডিসি। একইভাবে দ্বিতীয় বৃত্তের উপর দুটো স্পর্শক হচ্ছে একটা ডিবি একটা ডিসি। আর আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। সুতরাং এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান। সুতরাং এই যে একটা ত্রিভুজ বা এই একটা ত্রিভুজ, প্রত্যেক ত্রিভুজই কি হচ্ছে, সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। আর আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি আমরা নির্ণয় করি তাহলে পাবো কোণগুলোর মান, একটা 90 ডিগ্রি এবং অপর দুটো 45 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 হয়, এই দুটো কোণ নিশ্চয়ই 45। একই বিষয় এই ত্রিভুজের ক্ষেত্রেও এই কোণটা যদি 90 হয় তবে এই দুটো কোণ 45 করে, তাহলে এই কোণটা 45, এই কোণটাও 45। সুতরাং এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 45 + 45 90 ডিগ্রি। এটাই আমাদের দেখাতে হবে। তাহলে আমরা শর্ট ফার্স্টে যেটা করলাম সেটা লিখবো এমনটা, মানে এটা যদি তোমাদের 2 মার্কসে ইনকেস আসে তাহলে তোমাদের প্রপারভাবে লিখেই সলভ করতে হবে। তাহলে আমরা লিখব সি বিন্দু থেকে এ বি এর উপর সিডি লম্ব অঙ্কন করা হলো। অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডিসি এর যথাক্রমে এডি ইকুয়ালস টু বিসি সিডি এবং ডিবি ইকুয়ালস টু সিডি। এখানে ব্র্যাকেটে লেখা যেতে পারে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত দুটো স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সর্বদা সমান হয়। সেই ধরুন আমরা এই দুটো পেলাম। তাহলে অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ ডিবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী হওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে লম্ব এঁকেছি, সুতরাং এই কোণটা 90 ডিগ্রি। আর এই দুটো বাহু সমান হওয়ার দরুন বা এই ত্রিভুজের এই দুটো বাহু সমান হওয়ার দরুন সমদ্বিবাহু। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ এসিডি ইকুয়ালস টু 45 ডিগ্রি এবং কোণ বিসিডি ইকুয়ালস টু 45 ডিগ্রি। কোণ এসিবি যেহেতু এই দুটো কোণের সমষ্টি, সুতরাং 45 + 45 90 ডিগ্রি, যেটা আছে আমাদের অপশন নম্বর এ তে। তাহলে থার্ড নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ।